নমস্কার, আমি প্রতীক চ্যাটার্জি। আর আজকে ফ্রেম কথা স্টুডিওর এই বিশেষ আড্ডায় আপনাদেরকে স্বাগত। যে কোনো ব্যবসায় শুরু করা কিন্তু খুব সোজা, কিন্তু সেই ব্যবসাকে মানুষের মন অবধি পৌঁছানো একটা শিল্প। আর সেই শিল্প যখন ক্যামেরা বন্দী হয় তখনই কিন্তু একটা ব্র্যান্ড তার গল্পকে মার্কেটে পৌঁছতে পারে। আপনারা আমাদেরকে চিনতেন ডিজিফ্রিক নামে, এখন কিন্তু আমরা আরও নতুন আঙ্গিকে ফ্রেম কথা স্টুডিও হয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমাদের আড্ডার অতিথি হিসেবে এমন একজনকে পেয়েছি, তার বিজনেসের রিলঞ্চিং থেকে আর সাফল্য পর্যন্ত পুরোটারই সাক্ষী কিন্তু আমরা। তিনি ব্লাসম স্পাইলসের কর্ণধার রিয়া মজুমদার। থ্যাংক ইউ। এবং আমরা যে জানবো যে একটা সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা ভিডিও কন্টেন্ট কিভাবে একটা স্টার্ট আপ স্যালনকে শহরের সবথেকে জনপ্রিয় স্যালনে রূপান্তর করতে পারে। তো রিয়াদি, আজকের আড্ডায় কিন্তু আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে রিয়াদি, তুমি প্রথমে এটা বলো যে তুমি যখন এই ব্লাসম স্মাইলসকে বিউটি স্যালন থেকে একটা ফ্যামিলি স্যালনে কনভার্ট করার কথা ভাবলে, তখন তোমার মনে কি কি দুশ্চিন্তা ছিল? মানে থাকে না মানুষের যে কি হবে বা কিভাবে হবে। অবশ্যই দেখুন, একটা নতুন ভেঞ্চার স্টার্ট করার আগে ভয় তো থাকেই, কাজ করেই। একদম। যেমন আমার স্যালনটা হচ্ছে মগরাতে, সবাই জানে। তো এটা একটা মফস্বল আরবান এরিয়া। সো প্রথমে আমার স্যালনটা একটা লেডিস স্যালন ছিল। তো তখন আমার একটা ভয়ে কাজ করতো, যেটা শুরুর দিকে, যে মানুষজন কিভাবে অ্যাকসেপ্ট করবে ব্যাপারটাকে। একদমই তাই। তো এখনও এখানে সেই অর্থে ইউনিসেক্স স্যালনের যেটা আমরা কলকাতা দিকে দেখতে পারি, সেটা এখনও সেই ট্রেন্ডটা এখনও এখানে আসেনি, সেই কালচার ডেভেলপ হয়। আর এবং এত বছর ধরে একটা লেডিস স্যালন চালানোর ক্ষেত্রে আমার কি হয়েছে, একটা কাস্টমার বেস তৈরি হয়ে গেছিলো অলরেডি। একটা লেডিস ক্লায়েন্ট অনেকটা আমি পেয়ে গেছিলাম, যদিও বা তার মধ্যে অধিকাংশ মানুষই আমাকে বলতেন যে রিয়াদি, তোমার এত ভালো স্পেস আছে, তুমি এটাকে ইউটিলাইজ করো, ইউনিসেক্স করো। ক্লায়েন্টরা যাদের হাজব্যান্ড তাদের জন্য নিচে ওয়েট করছেন, তো তারাও ভাবতেন যে আমাদেরকে অন্য কোথাও যেতে হচ্ছে, একই ছাদের নিচে, হ্যাঁ, টাইমটাও বেঁচে যাবে। তো সেক্ষেত্রে তারা কিছুটা সাহস দিয়েছে। কিন্তু তারপরে আমি ভাবতাম যে বাকি যে ক্লায়েন্টসরা, এই ফলে আমি ক্লায়েন্টস হারিয়ে ফেলবো না তো, বা যারা জেনুইনলি মানে মেল ক্লায়েন্টের জন্য ফিমেল ক্লায়েন্ট কাট অফ হবে কিনা, মানুষজন কিভাবে অ্যাকসেপ্ট করবে। আর তার সাথে ইউনিসেক্স স্যালন, একটা লেডিস স্যালন চালানো আর একটা ইউনিসেক্স স্যালন চালানোর মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স থাকে। একদমই তাই। ডিসিপ্লিন, স্টাফ, ম্যানেজমেন্ট, মানে আমার যেহেতু এর আগে কখনো ইউনিসেক্স স্যালনের আমি এক্সপোজার পাইনি আর কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, তো আমি পুরোটাই আমার অজানা। মানে এই কাজ শিখে প্রথম বিউটি স্যালন নিজের করা, নিজের কাজ করা, নিজের লেডিস স্যালন করা, এই পোর্শনটা পুরোটাই আমার আনএক্সপ্লোর্ড, অজানা ছিল। তো সেই ক্ষেত্রে যেই ভয়টা ইনিশিয়ালি কাজ করে যে মানুষজন কিভাবে নেবে, তারপরে একটা ভালো এমপ্লয়িজ জোগাড় করা, রিক্রুট করা, তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে শুধু তো সার্ভিস দিচ্ছি না, অনেক সময় সার্ভিসের থেকেও বেশি হচ্ছে একটা বিহেভিয়ার, একটা মানুষকে যে এক্সপেরিয়েন্সটা দেবে, সেই এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। কেমন হবে। আমার একার দ্বারা তো একটা বিজনেস চালানো সম্ভব না, কোনো মানুষেরই সম্ভব নয়। তো তার সাথে থাকে তাদের টিম। তো আমার টিম বিল্ড আপের ভয়টা বেশি ছিল। ওটাই বেশি ভয় ছিল যে কেমন হবে টিমটা। আমার ক্লায়েন্ট বেস ছিল আগে, তাদেরকে নিয়ে তো আমাকে তো নতুন ক্লায়েন্ট করতে হবে। সেটা কিভাবে ফ্যামিলি স্যালন মানে আমার পুরো ফ্যামিলিটাকেই চাই এবারে। তাদেরকে আমার কাছে আসার জন্য আমাকে তাদের কাছে আগে যেতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনি দারুণ কথা বলেছেন যে প্রথম কিন্তু আগে আমাদেরকেই রিচ করতে হয়, তারপর কাস্টমাররা আসবে। তো সেই জিনিসটা আমি যাব কি করে? খবরের মাধ্যমে হোক বা ওখানে একটা স্যালন খুলেছে, আমরা প্রথমে যাই, তো সেই জিনিসটা আমি মানে ফার্স্ট স্টেপটা নেব কি করে, সেটার জন্য একটা কনফিউশন ছিল আমার কাজ চলছে, স্যালনের ইন্টেরিয়রের কাজ চলছে, একদিকে স্টাফ রিক্রুটমেন্ট চলছে, প্রচুর দায়িত্ব। মানে আমি আমার হাজব্যান্ড দুজনেই মানে পাগল হয়ে যাচ্ছি। তারপরে আবার একটা মার্কেটিং, মানে একটা যে ওপেনিংয়ের যে ইভেন্টটা হবে, সেই ইভেন্টটা অর্গানাইজ করা, তার একটা মার্কেটিং, যে ফুটফলটা আমার দরকার, সেই হেডেকটা কে নেবে। তো তখন আমার আপনার সাথে পরিচয় হলো। আমার জানা ছিল না যে আমার এই ভারটা কেউ একজন সামলে নিতে পারবে। এই বিষয়টা কি জানতেন যে একটা বিজনেস স্টার্টিং এর সময় একটা প্রি লঞ্চিং বলেও কিছু হয়? প্রি লঞ্চিং বলে যেমন আমার আগে যেই স্যালনটা ছিল তখন একটা ওপেনিং ইভেন্ট করা হয়েছে, কিন্তু এই পরিমাণে নয়, মানে এইবার যেটা হলো ম্যাসিভলি নয়, মানে যেই ব্যাপারটা আপনারা করতে পেরেছেন সেটা হয়তো আমি পারতাম নিজে হয়নি। আর তাছাড়া ওই সময় এত দায়িত্ব ছিল, তো এই একটা দিক
থেকে আমি নিশ্চিন্ত হয়েছি আপনাকে পেয়ে। মানে আমি ওই ব্যাপারটা আমার খুব স্মুথলি হয়ে গেছে, যেটা হয়তো আমাকে সবার কাছে গিয়ে গিয়ে করতে হতো, সেই কাজটা আপনি করে দিয়েছেন আমার হয়ে। তারপরে আপনার মানে পুরো ব্র্যান্ডিংটাও তো করা হলো নতুন করে। হ্যাঁ, যেমন গেট করা হলো, সমস্ত ব্র্যান্ডের ডিজাইন, আমার সোশ্যাল মিডিয়া যেটা আপনারা পুরোটাই নতুন করে বানিয়েছেন, ইনস্টা, একদমই তাই। ফেসবুক, এই যে অনলাইন প্রেজেন্সটা, এতক্ষণ তো আমি অফলাইন প্রেজেন্সের কথা বললামই, অনলাইন প্রেজেন্সটা যেই সব ডিজাইনগুলো আপনারা করেছেন ওগুলো আমি একা কি করেই করতাম। শুধু তাই না, ওপেনিং এর দিনকে আপনার যে ভিডিওগুলো হয়েছে সেখানেও আপনার পুরোনো কাস্টমারদের টেস্টিমনি, তাদের এক্সপিরিয়েন্স, তাদের হাজবেন্ডদের এক্সপিরিয়েন্স, মানে আমি তো জানতামই না যে আমি যখন এবং ভিডিও এটা পেলাম, এটা একটা আর্কাইভও বটে। মানে আপনারা যখন ফিতে কাটলেন, ওপেন মানে ওই করলেন, ডেটটা না আমাদের কাছে, আমাদের যেরকম জীবনে বার্থডে, অ্যানিভার্সারি, যে স্পেশাল মোমেন্টসগুলো থাকে, তো ওই ডেটটা, ওপেনিংয়ের ডেটটা আমাদের কাছে প্রত্যেক বছর একটা সেলিব্রেশনের মতো মেমোরেবল হয়ে গেল। ওপেনিং তো ঠিকই ছিল, ফুটফল ভালো ছিল, তো তারপর তো দুর্গাপুজো আসলো, দীপাবলি আসলো, আর রিসেন্ট গেল সরস্বতী পুজো। এই যে পুজোর যে ফুটফল, সেই ফুটফলটা কি এক্সপেকটেশনে ছিল আপনার? পুজো, হ্যাঁ, সরস্বতী পুজো যেহেতু, মানে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো, কারণ আমি আগে লেডিস স্যালন চালিয়েছি আর এখন ইউনিসেক্স স্যালন চালাচ্ছি। একদমই। সরস্বতী পুজো একটা বড় ইভেন্ট মগরাতে, কিন্তু এই বছর আমরা সরস্বতী ঠাকুর দেখতেই পারিনি আপনার জন্য, ঠিক আছে? আমার বর ভীষণ রেগে আছে। মানে আগেও আমরা সরস্বতী পুজো কাটিয়েছি বিজনেসে, কিন্তু এতটা ফুটফল আমরা পাইনি। আমরা না ইমাজিনই করতে পারিনি। আমরা, মানে আমার হাজব্যান্ড তো বলছে আমার জীবন থেকে দুর্গাপুজো, সরস্বতী পুজো সব বাদ চলে গেছে। নতুন ক্লায়েন্টস, মানে আমি দেখছি রিপিটেড ক্লায়েন্টসও ছিল, কিন্তু ম্যাক্সিমামই নতুন ক্লায়েন্টস আসছে, ঠিক আছে? আমি না, মানে আমি সিরিয়াসলি ইমাজিন করিনি যে এরমভাবে দুর্গাপুজোয় সবাই মোটামুটি প্রিপেয়ার্ড থাকে মেন্টালি যে একটা ভিড় হবে, কিন্তু সরস্বতী পুজোয় মানে ঠিক রীতিমতো দুর্গাপুজোর মতো। আচ্ছা, আমি একটু থামাচ্ছি এখানে। আমার একটা প্রশ্ন কি, এই যে ক্লায়েন্টগুলো ছিল, এই ক্লায়েন্টগুলোর মানে কোন এলাকার ক্লায়েন্ট? এটা কি মগরা বা এই আশেপাশের ক্লায়েন্ট, নাকি অনেক দূর থেকে কেউ আসছে? মগরারও ক্লায়েন্ট ছিল, দুর্গাপুজোতে মেইনলি দূরের ক্লায়েন্ট বেশি ছিল, কিন্তু সরস্বতী পুজোতে মগরারই বেশি ক্লায়েন্ট ছিল, দু একজন, মানে অনেকে ছিল। এটা জিজ্ঞাসা করার একটা স্পেশাল কারণ আছে, কারণ দুর্গাপুজোয় আমরা যে অ্যাডভার্টাইজমেন্টটা চালিয়েছি সেটায় আপনার এই এরিয়াটাকে আমরা পিন পয়েন্ট করে মোটামুটি 50 কিলোমিটার রেডিয়াস দিয়েছিলাম। বাট এইটা যেহেতু সরস্বতী পুজোটা শুধু মগরাতেই স্পেশাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা কিন্তু এটা 10 কিলোমিটার রেডিয়াসে চালিয়েছিলাম একটা। হ্যাঁ, মানে মগরার মধ্যে থেকে এত ফুটফল আসতে পারে আমি সত্যি কখনো ভাবিনি। এটা আমারও একটা জানার বিষয় ছিল যে লোকগুলো কোথায়। না না না, সত্যি মানে আমি নিজেও ভাবতে পারিনি যে মগরার অনেকে, যারা মানে অনেকে বলছে যে আমরা মগরারই, ঠিক আছে? যখন দুর্গাপুজো ছিল তখন তো অনেক দূর দূর থেকে এসছিল, মানে আমি নিজেও বুঝতে পারছি যে এটা মেটা অ্যাডসের জন্যই মানে ব্যাপারটা হচ্ছে। আমিও আপনাকে বলেছিলাম যে আপনি মগরা জুড়েই একটু ব্যাপারটাকে করুন, মগরা ওরিয়েন্টেড পুজো এটা। তো হ্যাঁ, আমি মগরার ফুটবল, এই মেটা অ্যাড নিয়েই কিন্তু আপনাদের সাথে একটা মজার ঘটনা আছে, আমি একটু উল্লেখ করতে চাইবো আমাদের বন্ধুদের জন্য। এই আপনারা সম্ভবত নিজেরাও প্রথম মেটা অ্যাড করতেন। হ্যাঁ, মানে আমি এক দুবার, হ্যাঁ, এবং তার যে রেজাল্ট তাতে একদমই সন্তুষ্ট ছিলেন না। না, মানে আমাকে কোনো কাকু, কোনো জেঠু, ঠিক আছে, কাজের কোনো লিড আসতো না, ঠিক আছে? কোথায় বর্ধমান থেকে, কোথায় কি থেকে, যেহেতু এটা আমাদের ফোটে নয় অবভিয়াসলি, ঠিক আছে? একদমই তাই। হ্যাঁ, মানে আমি নিজেও করে দেখেছি, কিন্তু আমি ওই জন্য একটু স্কেপটিক্যাল ছিলাম প্রথমবার যখন দুর্গাপুজোর সময় মেটা অ্যাড আমরা চালিয়েছিলাম। আমি আপনাকে বলেওছি যে কাজের লিড আসে না প্রতীকদা, কিন্তু আমি না, একদম আপনি আমার মিথটাকে একদম ভেঙে দিয়েছেন, ঠিক আছে? আমি সাহস পাই, আমার আর দ্বিতীয়বার ভাবতে হয় না মেটা অ্যাড করার জন্য। আপনাদের প্রথম অ্যাডভার্টাইজমেন্ট মানে মেটা অ্যাড আমরা কিন্তু করেছিলাম দুর্গাপুজোয়, যতদূর আমার মনে পড়ে। এবং এই দুর্গাপুজোর মেটা অ্যাড নিয়ে কিন্তু একটা মজার ঘটনাও আছে। হ্যাঁ, ওটা লুকিয়ে করা হয়েছিল, মানে আমি আর আপনি ডিসাইড করেছিলাম। আমার হাজবেন্ড, লক্ষণদা একদমই চাইছিলেন না যে অ্যাডটা করা হোক, মানে লক্ষণদা প্রবলভাবে জোর দিয়েছিল যে আমরা ব্যানার করছি, আমরা লোকাল অ্যাড করছি, এটা মানে টু মাচ এনা, প্রতীকের দরকার নেই মেটা অ্যাড। তো এবং আমরা লুকিয়ে করেছিলাম মেটা অ্যাড। এবং আমার মনে আছে আমি পাশে এসে আপনি আমাকে ফোন করেছিলেন যে হ্যাঁ কি করবেন বলুন, আমি তখন আপনাকে বললাম আপনি নিজের দায়িত্বে পেমেন্ট করেছিলেন যে প্রজেক্ট তুমি স্টার্ট করবে, আমি স্যালারি থেকে পেমেন্ট করেছিলাম। তো ভালো হলো কি খারাপ হলো? না, একদম খুব ভালো হলো। এখন মানে আমি তো কনভিন্স হয়েইছি, তার সাথে সাথে এখন উনিও কনভিন্স হয়ে গেছে।
ব্যাপারটা বুঝে গেছে আর কি, হ্যাঁ, যে ব্যাপারটা, অ্যাডভার্টাইজমেন্টের গুরুত্ব কি, আর অ্যাডভার্টাইজমেন্ট সঠিকভাবে করতে পারলে রেজাল্ট হ্যাঁ, আসবে। আমরা কি বলুন তো, মানে বাঙালি ব্যবসাদার হয় না অনেকে বলে, বাট অ্যাকচুয়ালি বাঙালি ব্যবসাদার হয়, কিন্তু একটা পুশ লাগে, পুশ লাগে অ্যাকচুয়ালি, গুরুত্ব বুঝতে হবে। যে আজকে আমাদের যেটা সবথেকে বড় প্রবলেম, আমরা অ্যাডভার্টাইজমেন্ট মানে এতদিন ধরে যেটা বুঝে আসতাম সেটা হচ্ছে ফিজিক্যাল ব্যানার, গেট, হোর্ডিং, আর মফস্বলে এখনো এই ব্যাপারটা চলে, আমি ঠিক জানি না কলকাতার দিকে এখনো এটা হয় কিনা, মাইকিং, ঠিক আছে। অবশ্যই ওটা কোথাও একটা ব্র্যান্ড মানে আমি যেইটুকু এক্সপিরিয়েন্স দিয়ে এতদিন বুঝলাম, ব্র্যান্ড পজিশনিংয়ের জন্য ওটা ঠিক আছে, যে আমার একটা ব্র্যান্ড রয়েছে, আমার ওই এক্সিস্টেন্সটা আছে, কিন্তু যে চালানোর ব্যাপারটা ওটা কিন্তু আজকাল এই অনলাইন অ্যাড ভীষণ, আমি যেটা আমিও সত্যি আমারও ধারণা ছিল না। আমি এতকাল, আমি এখন রিগ্রেট করি যে এতকাল আমি বসেছিলাম, মানে আমি নিজে কখনো ক্যামেরা ফেস করিনি, হ্যাঁ কাজ করতাম, ফটোজ ছাড়তাম, মানে এইভাবে এই দিকটা আমি এক্সপ্লোর করিনি। আমি নিজে এখনো রিগ্রেট করি যে এটা হয়তো আমি আরও কয়েক বছর আগে করলে এখন হয়তো আরো এগিয়ে যেতে পারতাম। একদমই। তবে আমি আরেকটা জিনিস সংযোজন করতে চাইবো এখানে। দেখুন, আমরা তো মোটামুটি এটা মগরায় আপনারই কাজ করছি, বাকি কলকাতায় আমরা অনেক স্যালনের কাজ করি, নামি নামি স্যালনের কাজ করি, কিন্তু যেটা সমস্যা হয় আমাদের সব জায়গায় কাজ করতে গিয়ে, যেটা আমি বলতে চাইবো এখানে, এই যে আজকে আপনি স্বতঃস্ফূর্তভাবে বলছেন যে আমার কাজ হয়েছে মেটা অ্যাড করে, এটা কেন হয়েছে আপনি শুনেছিলেন বা কোথাও আমাকে বিশ্বাস করেছিলেন? তো মূলত কি হয়, আজকালকার যারা ব্যবসা করে তারা কিন্তু বোঝেই না যে অ্যাডের গুরুত্বটা কোথায়। আমরা অনেক সময় কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করি, ভালো কন্টেন্ট করানোর চেষ্টা করি, বাট তারা নিজেরা রাজি হয় না। তারা বোঝে না যে একটা সামান্য যদি একটা বাজেট আমরা রাখি, তাহলে একটা অনেক অনেক বড় ফুটফল পাওয়া যায়, অনেক বিজনেস করা যায়। যেই এক্সপেন্সটা আমরা ফিজিক্যাল অ্যাডে করছি, মানে ব্যানার বা দুর্গাপুজোর সময় তো আমার মনে হয় আমার কোনো ফিজিক্যাল অ্যাড বোধহয় হয়নি, যা হচ্ছে মেটা অ্যাডই হয়েছে। আমি এর আগেও ফিজিক্যাল অ্যাড করেছি, মাইকিং করেছি, ব্যানারিং করেছি, কিন্তু এইভাবে ফুটফল আমি এক্সপেক্ট, মানে মগরায় মতো একটা স্যালনে দুর্গাপুর আসানসোল থেকে একজন লোক আসছে, ভাবতে পারছেন আপনি? আর আরেকটা জিনিস, এই যে ব্র্যান্ড বিল্ডিং এর পেছনে না একটা ব্র্যান্ড স্টোরি থাকে, যেটার সাথে মানুষ কানেক্ট করে। অনেক সময় না স্যালন তো অনেক আছে, আর স্যালন মোটামুটি সব স্যালনেই কাজ হয় ভালো, কেউ মানে কারোকে আমি খারাপ বলছি না, ঠিক আছে, কিন্তু মানুষ আমার কাছে আসবে কেন? একটা এনভায়রনমেন্ট দরকার, একটা কানেক্ট দরকার। আপনাদের এই কাজগুলো মানুষ দেখে মনে করে যে এটা আমারই মতন সাধারণ, এদের সাথে গিয়ে আমরা কমফোর্টেবল ফিল করব। এই যে ব্র্যান্ড স্টোরিটা যে এতদিন ধরে যে বিল্ড করার ব্যাপারটা, এটা লোকজন জানলো কিন্তু এই ভিডিওজের মাধ্যমে, অ্যাডসের মাধ্যমে। এই যে কিছু মানুষ আসে, হয়তো আমি তাদেরকে চিনি না, কিন্তু তারা মানে এমনভাবে আমার সাথে কথা বলে যেন তারা তাদের বাড়ির কেউ আমি, ঠিক আছে, হয়তো তাদের মধ্যে থেকে উঠে এসছি আমি। তো এই কানেক্টটা মানে হিউম্যান লেভেলের যে একটা কানেক্ট, না দেখে ফিজিক্যালি না আলাপ হয়ে কখনো, মানে শুধু স্ক্রিনে দেখে, এই কানেক্টটা খুব দরকার। আচ্ছা রিয়াদি, আমার আরেকটা আপনাকে প্রশ্ন করতে ইচ্ছা করছে এই মুহূর্তে। এটা আমি বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে এই প্রবলেমটা ফেস করেছি। আমি অনেককে সাজেস্ট করি যে আপনারা না শুধু সার্ভিস ভিডিও না করে আপনারা স্যালনের জন্য ফানি ভিডিও করুন, বা ইন্টেলেকচুয়াল কিছু করুন, একটু আউট অফ বক্স, আউট অফ টপিক কিছু করুন, যেটা কিনা আপনাদের এখানে প্রচুর হয়, আপনারা মানে অর্গানিক্যালি করেন আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই সার্ভিস কন্টেন্টের বাইরের এই কন্টেন্টগুলোর কতটা গুরুত্ব রাখে মার্কেটিংয়ের ক্ষেত্রে? কি হয় না, একটা প্রোফাইল, আপনি আমার থেকে আরও ভালো জানবেন, আমি যেটুকু জানি সেইটুকু বেসিসে বলছি। একটা প্রোফাইল আমি দেখছি, সেখানে কাজ হচ্ছে, স্ক্রোল করছে, একটা মানুষ কিন্তু মানে হয়তো যে কাজ শিখছে বা যারা এই কাজ জানে তারা হয়তো এঙ্গেজ করবে, কিন্তু একটা নর্মাল মানুষ দেখতে চায় না যে আমি কিরকম হেয়ার কাট করলাম। সাধারণ মানুষের ইন্টারেস্ট জাগবে না, সাধারণ মানুষের ইন্টারেক্ট জাগে এই ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দিয়ে। তো প্রোফাইলে একটা এঙ্গেজমেন্টের জন্য মানে তাদেরও দেখে ভালো লাগবে, কিন্তু এই সমস্তই কিছু কিন্তু স্যালন রিলেটেডই হচ্ছে। একদমই তাই। ফানি কন্টেন্ট এই না যে আমাকে মানে যেটা আজকাল একটা কি দরকার, বেসিক্যালি আমাদের দরকার এনগেজমেন্ট। এবার আমাদের ক্লায়েন্ট প্রত্যেকের ঘরের সাধারণ মানুষরাই। দুদিন আগে এসেও একজন আমার
একটা ক্লায়েন্ট এসে আমাকে বললো, মানে নতুনই ক্লায়েন্ট, সে প্রথমবার ভিজিট করেছে, সে পান্ডুয়া না কোথা থেকে এসছে, ঠিক আছে, সে আমাকে বললো যে দিদি আপনাদের ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে। তো আমি তাকে জিজ্ঞেস করে দেখলাম যে তুমি কোন ভিডিওটা দেখেছো। সেই যে আপনি আমি বলছি যে জিন্দগি মে আগে बढ़ना है তো আচ্ছা ওই ফানি ভিডিও সবাই ছেড়ে চলে যাবে। হ্যাঁ, তো মানুষ না ভাবে যে খুব নিজের মতো ভাবে এটা দিয়ে। আমি একজনকে শুনেছিলাম বলতে যে যদি ব্র্যান্ড বিল্ড করতে হয় না, তাহলে তোমাকে প্রত্যেকদিন নিজের ফেস দেখাতে হবে, যেটা আপনিও আমাকে সাহস দিয়েছিলেন। আমি ক্যামেরা ফেস করব, আমি তো এইসব করি না। ইনফ্যাক্ট মানে আমার খুব অকওয়ার্ড লাগতো প্রথম, এখন আমি ভীষণ কমফোর্টেবল হয়ে গেছি। আপনি বেশ ইউজড টু হয়ে গেছেন। হ্যাঁ, ভীষণ কমফোর্টেবল হয়ে গেছে, সবাই অ্যাপ্রিশিয়েট করেছে, সবাই ক্লায়েন্টসরাও মজা নিচ্ছে। তো তারা শুধু আমার এখানে আসছে না, তারা আমার পেজটাকেও রীতিমতো ফলো করছে, যে দেখি তো আজকে কি ভিডিও আপলোড হয়েছে, কি হয়েছে, এই সব আর কি। মানে তাদের একটা রেগুলারিটি আছে চেক করার, মানে একটা মোটিভ থাকে আর কি। হ্যাঁ, তো ভালো লাগছে শুনে যে ক্লায়েন্টরাও আপনাকে এসে বলছে এই মার্কেটিংটা দেখে, এটাই তো দরকার। হ্যাঁ, অবশ্যই, আমরা আর কি চাই। কিন্তু এটাই করতে গিয়ে কিন্তু অনেক জায়গায় সমস্যা হয়, তারা বোঝে না যে ফান ভিডিও করে কি হয়। হ্যাঁ, এটা অবশ্যই আমার একার দ্বারা তো এটা সম্ভব না, আমার টিমের বেশি এফর্ট থাকে এটার মধ্যে। তো টিমটাকেও সেরকম হওয়া প্রয়োজনীয়তা আছে। আমি দেখেছি শুধু যে ক্লায়েন্টসদের ক্ষেত্রে না, এটা না নিজস্ব একটা মানে টিমের মধ্যেও বন্ডিং খুব সুন্দর তৈরি হয়। যে একটা ভিডিও তো নিশ্চয়ই একটা টেকে হয় না, অনেকগুলো টেক লাগে। যেমন আপনারা বিটিএসও দিয়েছিলেন আমার আগের ভিডিওটাতে, এতে কিন্তু টিমদের সাথে একটা খুনসুটি, মজা, একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় অনেক সময়, মানে বন্ডিং তৈরি হয়। আরো সুন্দর আপনি জিনিস করেন, আমি দেখেছি আপনি অ্যাওয়ার্ড দিয়েছেন, সেগুলোকে পেজে দিয়েছেন, মানে এমপ্লয়ীদেরকেও এনকারেজ করেন। অবশ্যই এমপ্লয়িরাও এনকারেজ হয় এটাতে, অনেকে স্বতঃস্ফূর্তভাবে করে, অনেকে আমরা প্রথম একটু না করে, আমরা তখন কর না করে, তো তারাও বেশ মজা থাকে। ওরা তো এখন ওয়েট করে থাকে যে প্রতীকদার ওরা কবে আসবে ক্যামেরা নিয়ে, আমরা একটা কিছু করবো, মজার কিছু। হ্যাঁ, একদম প্রি লঞ্চিং জার্নি থেকে মার্কেটিং, দুর্গাপুজো, সরস্বতী পুজো সবই শুনলাম। একদম। একটা প্রশ্ন থেকেই গেল এখনো, আপনি কিন্তু আমাদেরকে চিনেছিলেন ডিজিফ্রিক নামে। হ্যাঁ। এখন আমরা ফ্রেম কথা স্টুডিও। হ্যাঁ। তো এই ডিজিফ্রিক আর ফ্রেম কথা স্টুডিওর মধ্যে কি কোনো ফারাক আপনি পাচ্ছেন? না, সেরমভাবে কিছু চেঞ্জেস আমি পাইনি। অনেকে হয়তো ভাববে যে নামটা যেহেতু পাল্টে গেছে মানে হয়তো সার্ভিসগুলোর মধ্যেও কোনো চেঞ্জেস এসছে। না, আগে যেরমভাবে আপনি কনসিস্টেন্টভাবে কাজ করে এসছেন, টাইমে সব ডেলিভারি করেছেন, এখনও সেটাই করছেন। শুধু হ্যাঁ, নামটা তবে সুন্দর। আমার যেদিন প্রথমবার আমি শুনেছি প্রেম কথা স্টুডিও, খুব কানেক্ট করা গেছে, ভালো লেগেছে আমার নামটা। তাহলে দিদি, যারা আজকে নতুন ব্যবসা স্টার্ট করছে, সেটা কোনো স্যালন হতে পারে বা কোনো ছোট বিজনেস হতে পারে, তাদের জন্য আপনার কি টিপস থাকবে, মার্কেটিং টিপস? আমার যেই ফিল্ডটা স্যালনের ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, অনলাইন মার্কেটিং না, মানে বিশেষ করে ফিজিক্যাল যে অফলাইন মার্কেটিং সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমি তার থেকে উপরে রাখবো হচ্ছে অনলাইন মার্কেটিংকে। আমি নিজে যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স করলাম, আমি এত বছর ধরে মানে লেডি স্যালনের ক্ষেত্রে আমি এইসব কোনো এফর্টসই দিইনি, ঠিক আছে, কিন্তু আমি নিজেই ডিফারেন্সটা বুঝতে পারছি, ঠিক আছে, লেডিসদের ক্ষেত্রেও বুঝতে পারছি, আর ফ্যামিলির মানে ইউনিসেক্স ব্যাপারটাতেও বুঝতে পারছি যে কিভাবে র্যাডিক্যাল চেঞ্জ একটা হয়েছে এতটা কম সময়, এতটা মানে আমরা যতই ভাবি, আমরা অনেকে ভাবি যে না আমাদের কাজ কথা বলবে, কিন্তু আমারও এই ধারণা। তার মানে শেষ পর্যন্ত আপনি এটা স্বীকার করছেন যে দিখতা হ্যায় वो बिकता है। ऑब्वियसली যে और दिखने में बुरा क्या है। আর এখন ডিজিটাল মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামটা এমন একটা জায়গা যেখানে মানুষকে তাড়াতাড়ি রিচ করা যায় আর কি। অবশ্যই আমরা ফিজিক্যালি এতজনের কাছে আমাদের পৌঁছানো সম্ভব নয়, এত তাড়াতাড়ি তো সম্ভব নয় যতটা আমরা অনলাইনের মাধ্যমে পৌঁছতে পারবো। এবং তার জন্য মানে এটার জন্য আমাদের একটা প্রফেশনাল হেল্প লাগবেই। আমরা এতটা পারবো না, মানে আমি যেহেতু নিজেও একটা টাইমে বুস্ট করার চেষ্টা করেছিলাম আমার কন্টেন্টগুলো, কিন্তু আমি বললাম সাবজেক্টটা ডিফারেন্ট, এটাকে শিখতে হবে, সময় দিতে হবে। একজন মেসেজ করে বলছে আপনাকে খুব ভালো দেখতে, ভিডিও কল করা যাবে, কাহা সে আতে এইসব আসতো। কিন্তু এখন যে লিডসগুলো আসে, আর তাছাড়া আপনি যেইভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আনসার করা, এই জিনিসগুলোর জন্য সত্যি কথা বলতে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তারপর থেকে মানে আমি নিজেও বুঝতে পারছি যে আপনার কথা মতো যেইভাবে আমি করেছি স্টেপসগুলো, আপনি পাশে না থাকলে হয়তো এতটাও হতো না। যাই তো হোক, দিদি 2026 তো পড়ে গেল, 2026-এর আপনার পেজে গেলে দেখা যাবে যে আপনার সেই মানুষদের জন্য দেওয়া আপনার মেসেজ সুরে এবং খুব সুন্দর আপনারই লেখা ছিল ওটা। হ্যাঁ, তো আজকে আপনাকে একটা কোশ্চেন করি যে 26-এ আপনার কি প্ল্যানিং, মানে আর কি করতে চাইছেন আপনি ভবিষ্যতে, নতুন কিছু? ভবিষ্যতে বিজনেসের ক্ষেত্রে যদি বলি তাহলে এতদিন যেটা কোনোদিন ভাবতে পারিনি যে 1 বছরের মধ্যে এটা কোনোদিন পসিবল হবে, হয়তো হ্যাঁ একটু টাইম লাগবে। আমি আজকে 2026-এ বলছি মানে 2026-এ না, তবে আমরা এখন এক্সপেনশনের কথা ভাবছি। মানে আমরা আগামী দিনে আমরা ব্লাসেন্স ম্যানেজের আরো ব্রাঞ্চ দেখতে পারবো, অবশ্যই দেখতে মানে পারবেন, মগরার বাইরেও দেখতে পারবো। অবশ্যই দেখতে পারবেন সবার আশীর্বাদে। সব তো অডিয়েন্সের হাতে, তারা যত বেশি করে জুড়বে আমাদের সাথে তত তাড়াতাড়ি ব্রাঞ্চ হবে নতুন। একদম। এবং যেহেতু আমার স্যালনটাও একটা বিজনেস, অন্য বিজনেসের ক্ষেত্রেও আমি বলবো যে মার্কেটিংটা হচ্ছে সব থেকে, মানে মা দুর্গার হাতে যদি 10টা অস্ত্র থাকে, মানে মার্কেটিং হচ্ছে ত্রিশূল। তো দিদি, আজকের এই যে সাক্ষাৎকারটা আমাদের, আমরা অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম। এই সাক্ষাৎকারটা কিন্তু শুধু একটা সাক্ষাৎকার নয় বা আড্ডা নয়, অবশ্যই এটা আমাদের পথ চলার একটা ডকুমেন্টেশনও বটে। অবশ্যই, মানে একটা রয়ে গেল ব্যাপার। এবং বিয়ন্ড ইমাজিনেশন একটা ফুটফল প্রতিবার দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয়। তো এটা কিন্তু আমাদেরও একটা সাকসেস, আমাদের কাজ করার একটা অনুপ্রেরণা। বন্ধুরা, ফ্রেম কথা স্টুডিওর মূল উদ্দেশ্যই হলো আপনার বিজনেসের গল্পটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এতক্ষণ তো শুনলেনই আমাদের রিয়াদির গল্প। সত্যি মানে বিশ্বাস করুন, আগামী দিনে যারা হয়তো যাদের কোনো স্বপ্ন আছে, যারা এগোতে ভয় পাচ্ছেন, তাদেরকে আমি বলতে চাই আমি কিন্তু ভীষণই সাধারণ, মানে আপনাদেরই মতো, মানে একটা ঘরের হাউসওয়াইফ, একটা মা বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি এত সাধারণ হয়ে আমি যদি পারি, আমার মনে হয় সবাই পারবে। আর তার সাথে ফ্রেম কথা স্টুডিওর সাথে যদি একটা সাপোর্ট পেয়ে যান, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন ফ্রেম কথা স্টুডিওর সঙ্গে। আর এরপরে আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো অন্য ব্র্যান্ডের অনারের সাথে, তাদের স্টোরি নিয়ে, তাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের প্রিয় ব্র্যান্ডগুলোকে ভালোবাসতে থাকুন।